নমস্কার। আমরা স্টুডিও অ্যান্ড গ্রাফিক্স চ্যানেলের পক্ষ থেকে আমাদের সকল দর্শক বন্ধুদের শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমরা এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ বাঁকুড়ার একটি প্রাচীন রাজবাড়ির দুর্গা মণ্ডপের সামনে। যে দুর্গাপূজার বয়স প্রায় 400 বছর পেরিয়ে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন এই বাংলায় দুর্গাপূজার প্রচলন হয়েছিল 1500 সালের কাছাকাছি। তার পরেই আমাদের দক্ষিণ বাঁকুড়ার এই অম্বিকানগরেও দুর্গাপূজার প্রবর্তন হয়েছিল। পরবর্তীকালের ইতিহাস আমরা পরে আলোচনা করব। এখন আমরা আমাদের সামনে এই রাজবাড়ির বংশধর গৌরীশঙ্কর নারায়ণ দেও উপস্থিত আছেন। আমরা তার কাছ থেকেই জেনে নেব বর্তমান পরিস্থিতিতে দুর্গাপূজা সংগঠিত করতে গিয়ে তারা কি অসুবিধার সম্মুখীন হয়েছেন, আর্থিক সংস্থান তারা কিভাবে করছেন এবং এই পূজা সম্পর্কে যেটা তারা বংশ পরম্পরায় 400 বছর ধরে রেখেছেন তার রহস্যটাই বা কী। আমরা গৌরীশঙ্কর বাবুর কাছে জানতে চাইব তাদের এই প্রাচীন 400 বছরের দুর্গাপূজা সম্পর্কে। আমাদের এই দুর্গাপুজোটা প্রায় 400 বছরের প্রাচীন, এবং সেই 400 বছরের প্রাচীন দুর্গাপুজোয় যে প্রাচীন নিয়ম, যেসব প্রথা ছিল, সেই সব নিয়ম প্রাচীন প্রথা মেনে এখনও সেই দুর্গাপুজো হয়ে আসছে। আমাদের দুর্গাপূজা আগে যখন জমিদারি ছিল তখন তো কোনো অভাব ছিল না। জমিদারি এখানে চলে গেছে যা বিপ্লবী রায়চরণের সময়, কারণ এখানে ব্রিটিশ সরকার এখানে জমিদারিটা সূর্যাস্ত আইনের থেকে নিলাম করে দেয়। যাই হোক, দুর্গাপূজা আমাদের এই এলাকার অম্বিকানগরের দুর্গাপূজা তখন রানীবাঁধ ব্লকের মধ্যে অম্বিকানগরেই দুর্গাপূজা ছিল। আমি যখন ছোট ছিলাম তখন ওই আজকে আমরা নবমী বিজয়ার দিনে ঘর থেকে বাইরে বেরোতে পারতাম না, এত প্রচণ্ড ভিড় হতো। যাই হোক, আমাদের দুর্গাপূজা এখন গ্রামের বা আমাদের এলাকার বেশ কিছু মানুষ কিছু সহযোগিতা করেন। বর্তমানে কয়েক বছর আমাদের বর্তমান সরকারও সহযোগিতা করছেন। হ্যাঁ, এবং যেটা আমাদের ঘাটতি হয় সেটা আমাদের নিজেদেরকে বহন করতে হয়। আমাদের দুর্গাপূজার বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য দুর্গাপূজা পাবেন না। যেমন আমাদের মায়ের যেমন অধিবাস এই ষষ্ঠীর দিনে, সেই দিনে আমাদের যজ্ঞ হয়, এবং সেই যজ্ঞের অঙ্গারে কাজল তৈরি করে এই সপ্তমীর দিন মায়ের এই চক্ষুদান করা হয়। এবং আমাদের সপ্তমী থেকেই আমাদের ছাগ বলি হয়। সপ্তমীর দিন হয়, সন্ধি পূজার দিন হয়, নবমীর দিন হয়, এবং নবমীর দিন এখানে ছাগ বলি করে আমাদের এখান থেকে আমাদের যারা পুরোহিত আছেন, আমাদের এলাকার মানুষ, আমাদের রাজপরিবারের সদস্য এবং ঢাকের বাদ্য সহকারে আমরা অম্বিকা মন্দিরে যাই। এবং অম্বিকা মন্দিরে বছরে দুবার যজ্ঞ হয়, একবার আষাঢ় মাসের নবমী আর এই দুর্গা পুজোর নবমী। এবার যজ্ঞ হয়, যজ্ঞ হওয়ার পর আমাদের বলিদান পর্ব শেষ হয়। বলিদান পর্ব ওখানে শেষ হয়ে আবার আমাদের এখানে নদীর ধারে একটা সাবিত্রী মন্দির আছে, সেখানে বলি হয়। মানে এটা কিন্তু ওই নবমী তিথির মধ্যে হতে হবে। যাই হোক, আর আমাদের আমাদের যে প্রসাদ, আমাদের যে মিষ্টি, এগুলো কিন্তু আমাদের বাড়িতে তৈরি হয়, আমাদের সেই দোকান থেকে কোনো কেনা হয়নি। আর আমাদের আরেকটা বিশেষত্ব আছে, আমাদের এই মায়ের মানে প্রাচীন কাল থেকে যখন খাতড়ার রাজা আর অম্বিকানগরের রাজা মানে দুই ভাগ হয়ে যায়, তখন এখানে দক্ষিণাবর্ত শঙ্খ পেয়েছিলেন। এই দক্ষিণাবর্ত শঙ্খর জল দিয়ে এই মায়ের 4 দিন মাকে স্নান করা হয়, বুঝলেন, মায়ের ওই ঘটের ভিতরে থাকে। হ্যাঁ, আর দেখুন আমাদের বর্তমানে যে পরিস্থিতি, হয়তো এলাকার মানুষ অনেক সহযোগিতা যদি করেন, বা এখন যেমন সরকারও কিছু করছেন, আগামী দিনেও যদি সরকার করেন তাহলে যা হোক করে দুর্গাপূজাটা এলাকার যে প্রাচীন একটা ঐতিহ্য, সেটাকে আমরা ধরে রাখতে পারবো। হ্যাঁ, আর আর এখানে ধরুন অনেক কিছু করার ছিল, কারণ এখানে একটা প্রাচীন নাম আছে।
যেহেতু প্রাচীন ইতিহাস নয় এবং তার সঙ্গে বিপ্লবী আন্দোলনে যুক্ত, কারণ এখানে যে ষষ্ঠ রাজা তিনি বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি অনুশীলন সমিতির সদস্য ছিলেন এবং এখানে অনেক বিপ্লবী দুর্গা পুজোতেও তারা থেকেছেন। হ্যাঁ, বারিন ঘোষ, প্রফুল্ল চাকি, নরেন গোস্বামী। হ্যাঁ, কিন্তু এখানে কোনো এই আমরা অনেক চেষ্টা করেছি, অনেক আবেদন করেছি, কিন্তু স্বাধীনতার এত বছর পরও এই অম্বিকানগর রাজবাড়ির উপর সঠিক মূল্যায়ন করা হয়নি। যদিও বর্তমান সরকার অনেক জায়গায় করছেন, কিন্তু আমাদের এখানে কিচ্ছু হয়নি। এই বর্তমান সরকার করছেন, প্রচুর করছেন। আর আমাদের একটা দুঃখের বিষয়, আমাদের এই মন্দির, আমাদের এই প্রাচীন কালাচাঁদজির মন্দির থেকে গত 5/11/2019 তারিখে রাত্রিবেলাতে দুটো মূর্তি চুরি হয়ে গেছে। হ্যাঁ, এই চুরি চুরি হয়ে গেছে। এই আমাদের এই এলাকার 40-45টা গ্রামের মানুষ তাদের যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে সে ঠাকুরের প্রসাদ নিয়ে তাদের মাঙ্গলিক অনুষ্ঠান করে। যে তাদের নিয়ে আমি বসেছিলাম, তাদের সবাই বলছেন আপনি আপনি কী করছেন, সবাই আমরা একটা অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমাদের পাতার এসডিপিও স্যারের অনুরোধ ক্রমে আমরা এই অবরোধটা তুলে নিয়েছি এবং তিনি বলেছেন যে আমি দেখছি, কিন্তু আজকে প্রায় 1 বছর হতে চলল, মূর্তি পুনরুদ্ধারের বিষয়ে কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আপনাদের দুর্গাপূজার ব্যয় যেটা হয় সেটা বলছেন সরকার কিছু সাহায্য করেন, এলাকার সাধারণ মানুষের কাছ থেকে কোনো সাহায্য গ্রহণ করা হয় কি এখন, নাকি বাকিটা রাজবাড়ি থেকেই করা হয়? সাধারণ মানুষের কাছ থেকে আমাদের বিভিন্ন গ্রামে রসিদ বই দেওয়া হয়, সেখান থেকে যেটুকু কালেকশন হয় সেটুকু আসে, বাকিটা আমাদের নিজেদের বহন করতে হয়। রাজবাড়িতে আপনারা দুর্গা উৎসব ছাড়াও আর অন্যান্য কোনো উৎসব পালন করেন কি? এখানে এখানে ধরুন রাজবাড়িতে আগে রাস উৎসব হতো না, এখন কয়েক বছর রাস উৎসব হচ্ছিল। তারপর এখানে উৎসব ধরুন আছে, আমাদের এখানে হরিনাম সংকীর্তন খুব হয়, আমাদের এখানে অম্বিকানগরে দুটো হয়। তারপর ধরুন আমাদের এখানে বিপ্লবী রায়চরণ মেলা, এটা 7 দিন ধরে হয়। এই বিভিন্ন অনুষ্ঠান অম্বিকানগরে হয়। না, আমরা আপনাদের নাট মন্দিরে কালীর মূর্তি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি, এটা কি রাজবাড়ি? এটা এটা আমাদের এই রাজবাড়ির এলাকার মধ্যেই, এটা আমাদের এই আমাদের অম্বিকানগরের উপর পাড়ার থেকে বা এলাকার কিছু বিশিষ্ট মানুষের সহযোগিতায় এই কালী পুজোটা হয়। এই সামনে সামনে যে কালী মন্দির। হুম। ধন্যবাদ। আমরা ওনার কাছ থেকে জানতে পারলাম যে এই পুজোটি এলাকার মানুষজনের সাহায্য সহযোগিতায়, সরকারের সাহায্যে এবং বাকিটা রাজবাড়ি থেকে বহন করা হয় এখানকার দুর্গোৎসবের যাবতীয় খরচ খরচা। এবং তাদের রীতির মধ্যে যেগুলি অবশ্যই অন্যান্য পুজোর থেকে আলাদা, তা হলো মায়ের কাছে সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই ছাগ বলি দেওয়া হয় এবং এখান থেকে মিছিল শোভাযাত্রা সহকারে তারা অম্বিকার মন্দিরে যান। এই রেওয়াজ দীর্ঘদিন ধরে আজও চলে আসছে। আর আমাদের আমাদের আরেকটা হচ্ছে, আমাদের প্রতিদিন এই পুষ্পাঞ্জলি যে সময় হয়, পুষ্পাঞ্জলির শেষে শাক বলে সাথে সাথে তোপধ্বনি হয়। আমাদের এখনও তোপধ্বনি হয়। ওনারা এখনও তোপধ্বনির ধারা বজায় রেখেছেন। মুকুটমণিপুর সর্বজনীন দুর্গোৎসবের পূজা মণ্ডপে আমাদের সঙ্গে আছেন এই পূজা কমিটিরই অন্যতম সদস্য বিপুল সাহু। আপনারা নিশ্চয়ই জানেন এই পুজোটিতে জড়িয়ে আছেন এখানকার স্থানীয় মানুষ, হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে চাকুরিজীবী সবাই। এই করোনা আবহে বহু মানুষ কাজ হারিয়েছেন, হোটেল ব্যবসা লাঠে ওঠার মতো। সেই অবস্থায় এবছর পুজো সংগঠিত করতে গিয়ে তারা কি কি অসুবিধার সম্মুখীন হলেন আমরা জেনে নেব বিপুলবাবুর কাছ থেকে। আমরা যেটা হয়েছে, আমরা যেখানে কালেকশন আমাদের আসে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের হোটেলগুলোর থেকে, এবং কিছু ব্যবসায়ী আছে, নৌকো ব্যবসায়ী, ভ্যান ব্যবসায়ী, দোকানদারদের কাছ থেকে, ছোটো ছোটো যারা ব্যবসা করে, তাদের প্রত্যেকের কাছ থেকে আমরা কিছু কিছু নিই, যেগুলো এবার আমাদের কোনো রকমই সম্ভব হয়নি। এরপরেও আমাদের গ্রামের কিছু কিছু কালেকশন আসে, যেগুলো গ্রামের দিকে যারা মানুষ থাকেন, বাইরে থাকেন, তারা কাজ করে ফিরেন এই পুজোর সময়, তারা একটা মোটা অঙ্কের টাকা আমাদের ডোনেট করেন, সেগুলো থেকেও আমরা বঞ্চিত এবার।
এবার আমাদের পুজো করতে গিয়ে সবচেয়ে যেটা মানে সম্মুখীন হতে হচ্ছে, অর্থ তো একটা ব্যাপার আছেই, প্লাস মানুষের মনের মধ্যে যে আনন্দ, সেই আনন্দ কিন্তু হারিয়ে গেছে এই মুহূর্তে। পূজা মণ্ডপে তারপর এমনিতে আছে আমাদের মানে আদালতের নির্দেশনামা, সেগুলোকে নিয়ে আমরা বিভিন্ন রকম ইয়ে করছি, তবুও যতটা সম্ভব করে যাচ্ছি। কিন্তু আমরা এর মধ্য থেকেও আমরা এখানে প্রায় 60 থেকে 70 জনকে আমরা বস্ত্র দান করি, যেটা আমরা প্রত্যেক বছর করি, এবং এবছরও আমরা সেটাকে রাখতে পেরেছি। দেখি কতটা কি আবার সামনের দিকে করতে পারি আমরা। আপনারা শুনলেন, এই প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা অন্যান্য বৎসরের মতো এবছরও বস্ত্রদান উৎসব করেছেন এবং আগামী দিনে আরও কিছু করার চিন্তাভাবনা তাদের রয়েছে। আমরা আশা রাখব এই মুকুটমণিপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি তারা সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে আগামী দিনগুলিতেও আনন্দময়ীকে নিয়ে এলাকায় আনন্দের জোয়ার আনবেন, এই আশা আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে রাখছি।